আজকে একটা কঠিন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদের কেউ বলেনি এখনো পর্যন্ত। বিষয়টা আতঙ্কের, তবে আমি আপনাদের আতঙ্কিত করতে চাই না, কিন্তু সেটা না করেও পারি না। দেখেন, একটা রাষ্ট্র, একটা সভ্যতা, একটা সমাজ টিকে থাকে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের কালেকটিভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি খুবই নগণ্য। আমি নিজেও এর অংশ, এমন না যে আমার খুব ইন্টেলেকচুয়াল হ্যাডম আছে, সেটা নাই। আমি নিজেরে বলি যে আমি নিজেও একটা মূর্খ সূক্ষ্ম মানুষ। যাই হোক, বাংলাদেশ যে আগাইতে পারতেছে না তার কারণ হইতেছে ইন্টেলেকচুয়াল লিডারশিপ। এই যে ধরেন আমাদের তেল গ্যাসের ক্রাইসিস, এটা যে কত ভয়াবহ আমাদের কোনো ধারণাই নাই, কেউ আমাদের ধারণা দেয়ও নাই। আমাদের দেশে যে রেজিম ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে তাদেরও নাই। আমি ব্যানে ব্যানে করছি না। আমার আপনার জীবনের সংকট যে কত বড় তা আজকের ভিডিও দেখার পরে বুঝবেন। এটা শুধুমাত্র জ্বালানির সংকট না, আরো বুঝবেন যে এই সংকট নিয়ে আমাদের কিছুই জানানো হয় নাই। আমাদের শাসক, আমাদের সরকার, আমাদের বুদ্ধিজীবীরা কেউই বলে নাই। আরে বাবা, জানলে তো বলবে। যাই হোক, আল্লাহর নামে শুরু করি। ইরান যুদ্ধ হয়েছে, তেল গ্যাস নিয়ে সংকট হয়েছে, এটা আমরা সবাই জানি। তেল কি জন্য লাগে? জ্বালানি হিসাবে লাগে, আমাদের রান্নায় লাগে, গাড়িতে লাগে, মোটরসাইকেলে লাগে, বিদ্যুৎ কেন্দ্রে লাগে, কারখানা চালাইতে লাগে। জ্বালানির যদি সংকট হয় তাহলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের মোটরসাইকেল, আমাদের গাড়ি, আমাদের রান্নাঘর, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, এটা সত্য। কিন্তু এই যে পেট্রোকেমিক্যাল, আমরা যেটাকে পেট্রোল বলে জানি, এইটার কাজ শুধু জ্বালানি হওয়া না। পেট্রোকেমিক্যাল আমাদের জীবনের অনেক কিছুর জন্য দরকার। শুধু জ্বালানি হিসেবে পেট্রোকেমিক্যাল ব্যবহার করা হইলে সমস্যাটা আমাদের জন্য এত বড় হইতো না, কারোর জন্যই বড় হইতো না। কারণ জ্বালানির অনেক উৎস আছে। আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, আমরা হাইড্রো ইলেকট্রিসিটি পানি বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আমরা বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, সমুদ্র থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। বিদ্যুৎ তৈরি করার মেলা জায়গা আছে, জ্বালানি তৈরির মেলা জায়গা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে পারি। তা আমরা যদি গাড়ির তেল নেওয়া বন্ধও করে দিই, আমরা যদি মোমবাতি জ্বালায় থাকি, আমরা যদি সেই প্রস্তর যুগের মতো চলে যাই, তাইলেও পেট্রোকেমিক্যালের যে সংকট, সেই সংকট আমাদের পিছে ছাড়বে না। কেন জানেন? এই সভ্যতার টিকে আছে বলা যায় পেট্রোকেমিক্যালের উপরে। তেল শুধু জ্বালানি না, এটা মানুষের টিকে থাকার মৌলিক উপাদান, আধুনিক জীবনের বস্তুগত ভিত্তি। আসেন দেখি কোথায় কোথায় আমাদের পেট্রোকেমিক্যাল লাগে, আমাদের যেটা জানা ছিল না। তেল শুধু ইঞ্জিন চালায় না, মানুষের বেঁচে থাকাও চালায়। দুনিয়ায় কেন দুর্ভিক্ষ হয় না, কেন এত খাদ্য উৎপাদন হয় জানেন? কারণ জমিতে সার যায়, আর সেই সার হইতেছে নাইট্রোজেন সার। যেই সার আধুনিক কৃষিকে টিকায় রাখে, তা বানাইতে লাগে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়া আসে পেট্রোকেমিক্যাল থেকে। অর্থাৎ আপনি যে ভাত খান, যে ডাল খান, যে সবজি খান, সে খাদ্যের ভেতরে আছে তেলের অদৃশ্য ছাপ। এখানেই শেষ না। ফসল শুধু জন্মালেই হয় না, সেটাকে বাঁচায় রাখতে হয়। কীটনাশক, আগাছানাশক, রোগনাশক দিয়ে ফসলকে রক্ষা করতে হয়। সেগুলোর অনেকগুলোই আসে পেট্রোকেমিক্যাল থেকে। এখন বুঝেন বিপদটা কোথায়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, যদি যুদ্ধ লম্বা হয়, যদি তেল আর গ্যাসের বাজারে আতঙ্ক জমে, তাইলে প্রথম ধাক্কা হয়তো শুধু পাম্পে পড়বে, কিন্তু ধাক্কা আইসে পড়বে অ্যামোনিয়ার দামেও। অ্যামোনিয়া মানে সারের হৃৎপিণ্ড। পেট্রোকেমিক্যালের দাম বাড়লে অ্যামোনিয়ার দাম বাড়বে, সারের দাম বাড়বে। তাইলে সিম্পল ম্যাথমেটিক্স, অঙ্কের হিসাব। সারের দাম বাড়লে কৃষক জমিতে যথেষ্ট সার দিতে পারবে না। কৃষক সার দিতে না পারলে ফলন কমবে। ফলন কমলে বাজারে খাবার কমবে। বাজারে খাবার কমলে জিনিসপত্রের দাম বাড়বে। এটাই হইতেছে যুদ্ধের অদৃশ্য অর্থনীতি। তখন আপনি শুধু বাজারে যাইতে বেশি ভাড়াই দিচ্ছেন না, আপনি আসলে ধান, গম, সবজি, ডাইল এগুলো ফলানোর জন্য যে রাসায়নিক সার, সেটারও দাম দিচ্ছেন। আপনার ভাত, ডাল, সবজির পেছনে যে বিজ্ঞান আছে, আপনার ভাতের পেছনে যে শিল্প আছে, আপনার ডালের পেছনে যে জ্বালানি নির্ভর কৃষি ব্যবস্থা আছে, সেই পুরো ব্যবস্থার খরচ বেড়ে যাইতেছে। মানে কি? মানে আপনি শুধু পাম্পের তেলের দাম দিতেছেন না, আপনি খাবারের ভিতরে ঢুকে যাওয়া তেলের দামও দিতেছেন। তেলের দাম যদি দ্বিগুণ হয়, তাহলে শুধু যাতায়াতের খরচ না, মানুষের খাওয়া পড়ার, বেঁচে থাকার খরচও দ্বিগুণ হওয়ার পথে হাঁটে। তেল মানে শুধু জ্বালানি না, তেল মানে খাদ্য, তেল মানে কৃষি, তেল মানে আমাদের ভাত, ডাল, সবজির ভেতরে অদৃশ্য রসায়ন। আর সেই কারণে যুদ্ধ যখন তেলের রাস্তায় আগুন লাগায়, তার শিখা সবচেয়ে শেষে গিয়া লাগে গরিব মানুষের থালায়। এইবার তাকান আপনার কাপড়ের দিকে, আপনার বাড়ির দিকে, আপনার হাসপাতালের দিকে, আপনার স্বাস্থ্য ব্যবস্থার দিকে। আজকের পৃথিবীতে কাপড় শুধু তুলা থেকে হয় না। পৃথিবীর ফাইবার উৎপাদনের বেশিরভাগই এখন সিনথেটিক, বিশেষ করে পলিস্টার। মানে আমরা যে কাপড় পরি তার বিশাল অংশের উৎস তুলা না, তেল আর গ্যাস। পেট্রোকেমিক্যাল দিয়ে বানানো হয় এই কাপড়। আমি পরে থাকা এই কাপড়, এটাও পেট্রোকেমিক্যালের বানানো। আপনার রাস্তায় যে পিচ ঢালা হয়, দেয়ালের যে ইনসুলেশন থাকে, আমাদের বাংলাদেশে থাকে না, কিন্তু আমাদের এখানে থাকে।
পশ্চিমে থাকে, কারণ ঠান্ডা থেকে রক্ষা করতে হয়। এগুলো বেশিরভাগই প্লাস্টিক। এমনকি আপনার সাইকেল, মোটরসাইকেল, গাড়ির টায়ারও পেট্রোকেমিক্যাল দিয়ে বানানো হয়। এবার আসেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। ইরানের হামলা হয়েছে কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্সে বেশ সপ্তাহ দেড়েক আগে। এটা বিশ্বের সবচেয়ে বড় এলএনজি হাবগুলোর একটা। এই কমপ্লেক্স থেকে হিলিয়াম তৈরি হইতো। এলএনজির উৎপাদন করতে গেলে বাই প্রোডাক্ট হিসাবে হিলিয়াম তৈরি হয়। হামলার ফলে কাতারের হিলিয়াম উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিশ্বে কাতার প্রায় 30% হিলিয়াম সরবরাহ করে। আমি বলছিলাম এর প্রভাব বাংলাদেশে পড়বে, লিখছিলাম। চিকিৎসাবিদ্যায় হিলিয়াম একটা ক্রিটিক্যাল গ্যাস। বিশেষ করে এমআরআই মেশিন, এই যে এমআরআই করে না, এইটা এমআরআই মেশিনে হিলিয়াম গ্যাস লাগে। হিলিয়ামের দাম বাড়বে, এখন অবশ্যই বাড়বে। যেখান থেকে আসতো আমাদের 30% বিশ্বের হিলিয়াম সাপ্লাই, সেটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে দাম বাড়বে না? সাপ্লাই তো 30% কমে গেছে গোটা পৃথিবীতে। সবাই তাহলে হিলিয়ামের জন্য চেষ্টা করবে, নেওয়ার জন্য, দাম বাড়বে। জিনিসের প্রাচুর্য কমলে তার দাম বাড়ে, সহজ হিসাব। হিলিয়ামের দাম বাড়লে সরবরাহ বিঘ্নিত হইলে চিকিৎসা ছাড়া আর অন্য অনেক সেক্টরে এটা প্রভাব ফেলবে। হিলিয়ামের সবচেয়ে বড় সমস্যা হতেছে এটা 40 থেকে 45 দিনের বেশি স্টোর করা যায় না। তার মানে কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে 40 থেকে 45 দিনের বেশি স্টোরেজ এটা থাকে না, আমাদেরও নাই। এটা সাপ্লাই ম্যানেজ করা খুবই জটিল একটা কাজ। এ নিয়ে আমি দেখছিলাম ফেসবুকে। 3 দিন পর পত্রিকাগুলো নিউজ করা শুরু করলো গন্ডারের চামড়া আর কি। গন্ডারের চামড়ায় নাকি কাতুকুতি দিলে 7 দিন পরে হাসে গন্ডার। এরা হাফ গন্ডার, তাই 3 দিন পরে হাসিছে। আজকে দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করছে স্বাস্থ্যমন্ত্রীকে যে হিলিয়ামের কি হবে। খুব জানে, হিলিয়াম বুঝে গেছে। স্বাস্থ্যমন্ত্রী কইছে হিলিয়াম সে আবার কি, না তা কয়নি, মোটামুটি এরকমই কথা কইছে আর কি। কইছে হিলিয়ামের কোনো ঘাটতি নাই, সারা দুনিয়া হিলিয়ামের সংকটে ভুগিচ্ছে, আর বাংলাদেশে সব স্বাভাবিক আছে, কোনো ঘাটতি নাই। তাই এমন কম্পিটেন্ট ম্যানেজার বাংলাদেশে বসে থেকে সময় নষ্ট করিচ্ছে কেন? জাতিসংঘের মহাসচিব ভয় ডাকেন। যাই হোক, লিখেছিলাম হিলিয়াম, আর সাংবাদিকরা হিলিয়াম নিয়েই আছে। নিজেরা একটু খুঁজে দেখবে না যে আর কি কি সংকট হইতে পারে স্বাস্থ্য ব্যবস্থায়। এবার আসেন স্বাস্থ্য ব্যবস্থার অন্য কি সংকট হইতে পারে সেটা একটু দেখি। বেশিরভাগ প্রচলিত ওষুধ আসে পেট্রোকেমিক্যাল থেকে। বিশেষ হইতেছে না, প্যারাসিটামল, অ্যাসপিরিন, অ্যান্টিহিস্টামিন, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, তারপরে মেট্রোনিডাজল, এইগুলো পেট্রোকেমিক্যাল থেকে আসে। আপনি প্যারাসিটামল সিরাপ বানাইতেই পারবেন না, কারণ প্যারাসিটামল ইটসেলফ আর এটা গুলানোর জন্য যে সলভেন্ট লাগে সেটাও পেট্রোকেমিক্যাল থেকে আসে। সার্জিক্যাল গ্লাভ, হার্ট ভালভ, পৃথিবীর সমস্ত স্যালাইনের লাইন, জীবাণুমুক্ত প্লাস্টিকের নল, সব তৈরি হয় পেট্রোকেমিক্যাল থেকে। তার মানে আপনি তেল পরিছেন, আপনি তেল খাইতেছেন, আর তেল দিয়ে চিকিৎসা নিচ্ছেন। তেল আকার দুনিয়া। তারপরে ধরেন লেতাকে তেল দেওয়া, বসকে তেল দেওয়া, এগুলো তো আছেই, বাদই দিলাম এগুলা। আবার অনেকে মনে করে যে প্রযুক্তি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, ডিজিটাল ইকোনমি, এটা নাকি পণ্য বাজারের ধাক্কা থেকে নিরাপদ। তেলের দাম বাড়লে তেলের দাম বাড়ুক, জাহাজ ডুবি হোক, শিপিং লাইন বন্ধ হোক, কাঁচামাল উদা হোক, তাতে নাকি টেক কোম্পানির কিছুই আসা যায় না, কারণ তারা নাকি আইডিয়া বিক্রি করে, অ্যাপ বিক্রি করে, কোড বিক্রি করে। কিন্তু গল্পটা মিথ্যা। কিন্তু এই টেক কোম্পানিগুলোকেও তেলের ধাক্কা সহ্য করতে হয়। গত এপিসোডে দেখেছেন না, 1973 সালে তেলের একটা ধাক্কা ছিল, যখন মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ, তেল উৎপাদনকারী দেশ, আমেরিকার তার মিত্রদের উপরে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিছিল। এটা ছিল সাম্প্রতিককালে তেলের প্রথম ধাক্কা তেলের বাজারে। 1979 সালে দ্বিতীয় তেলের ধাক্কা আসে, অন্যভাবে আসে। বড় কারণ ছিল ইরানের বিপ্লবের পর তেল উৎপাদনে বড় ধাক্কা। বাজারে ভয় ছড়ায় পড়ে, সকলে ধরে নেয় যে সামনে তেলের ঘাটতি হবে। সেই ভয়, কম সরবরাহ আর বাড়তি চাহিদা, এই মিলে তেলের দাম আবার তীব্রভাবে বেড়ে যায়। প্রথম ধাক্কায় তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছিল 73 সালে, আর 79 থেকে 80 সালের মধ্যে তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। দেখেন, তার মানে দেশের আয় রোজগারের গতি কমে গেল, কিন্তু খরচ কমলো না। মানুষের হাতে টাকা কম, কিন্তু বাজারে আগুন একই রকম। এটাই অর্থনীতির সবচেয়ে খারাপ অবস্থাগুলোর একটা। অর্থনীতির এই দুঃস্বপ্ন আসতেছে আবার, সারা দুনিয়াতে আসবে, বাংলাদেশেও আসবে ভয়ঙ্কর ভাবে। এখান থেকে টেক কোম্পানিগুলো মুক্ত পাবে না, যদিও আমাদের টেক কোম্পানি নাই ওই রকম। যাই হোক, তারপরে বলে রাখলাম। যেমন প্রশ্ন হইতেছে কেন? কারণ তেল শুধু আর একটা পণ্য না। তেল মানে পরিবহন, তেল মানে সার, তেল মানে প্লাস্টিক, তেল মানে প্যাকেজিং, তেল মানে শিপিং, তেল মানে কৃষি, তেল মানে আমাদের পোশাক, তেল মানে শিল্পের ভিতরে ঢুকে থাকা এক অদৃশ্য কাঠামো, যা আমাদের জীবনের সব ক্ষেত্র ছুঁয়ে আছে। তেলের দাম বাড়া মানে তাই পাম্পের লাইন না, এর মানে খরচের বিষ পুরো সাপ্লাই চেনে ঢুকে পড়া। কারখানায় কাঁচামালের খরচ বাড়বে, পরিবহনের খরচ বাড়বে, বিদ্যুতের খরচ বাড়বে, সারের খরচ বাড়বে, খাদ্যের খরচ বাড়বে, ওষুধের খরচ বাড়বে,
কাপড়ের খরচ বাড়বে। অর্থাৎ আপনি যেদিকেই হাত দেন সেখানেই তেলের ছাপ। তেলের দাম বাড়লে এরপরে আসলে কি হয়? একদিকে কারখানাগুলোর পণ্য উৎপাদনের খরচা আকাশে উঠে যায়, অন্যদিকে সাধারণ মানুষ তার আয় খরচা করে ফেলে শুধু বেঁচে থাকার জন্য। কারণ সবকিছুর দাম বেড়ে গেছে, খাবার, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ভাড়া, তখন মানুষ খরচা কমায় দেয়, ইকোনমি কোলাপস করে। যদি চাল, ডাল, বিদ্যুৎ, ভাড়া, জ্বালানি, আপনার কাপড় চোপড়, চিকিৎসা সবকিছুর দাম আপনার আয়ের চেয়ে দ্রুত বাড়ে, তাইলে আপনি দরিদ্র থেকে দরিদ্রতর হবেন। আপনি নিজেই বলেন আপনার আয় গত 1 বছরে কত বাড়ছে? বাড়ে নাই তো। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, আকাশ ছিটেছে। এটারই বলে মূল্যস্ফীতি। এইটা সামনে আরো বাড়তেছে, রেডি হন সবাই। এখন আসেন আজকের বাস্তবতায়। আজকের যুদ্ধ শুধু মানচিত্রের যুদ্ধ না, এটা ইকোনমির গলা টিপে ধরার যুদ্ধ। তো হরমুজে তো তাই গলা টিপে ধরতেছে। হরমুজ বলেন, বাবাল মান্দাব বলেন, রেড সি রুট বলেন, এগুলো কেবল ভূগোলের নাম না, এগুলো বিশ্ব অর্থনীতির ধমনী। আজকে ইরান যুদ্ধের ফলে আমাদের তেলের পাম্পের সামনে যে লাইন হইতেছে সেটা সাময়িক প্যানিক না, এটা রিয়েল সাপ্লাইজ এন্ড থ্রেট। হরমুজ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল গ্যাস সরবরাহ হয়, সেটা তো বন্ধই। আবার বাবাল মান্দাব এই প্রণালী বন্ধ করে দেওয়ার নতুন হুমকি দিচ্ছে হুদিদের তরফ থেকে। এই পুরা জিনিসটা আরো জটিল করে তুলবে মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ আসা। অর্থাৎ যুদ্ধ যদি বিশ্ব অর্থনীতির 2 ধমনীকে একসাথে চাপ দেয়, তাহলে কেবল জ্বালানির মার্কেট না, পুরা রিয়েল ইকোনমি কাঁপবে। এখানে হিসাবটা খুব নির্মম। সরকার চাইলে অর্থনীতি বাঁচাইতে চাইলে টাকা চাপাইতে পারে, তাই করবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা বাস্তবের তেলের ব্যারেল ছাপাইতে পারে না। ওরা অ্যামোনিয়া ছাপাইতে পারে না, ওরা ইউরিয়া ছাপাইতে পারে না, ওরা জীবন টিকায় রাখার পেট্রোকেমিক্যালের অদৃশ্য কিন্তু জরুরি কাঠামো এটা ছাপতে পারে না। কারণ ফাইন্যান্সিয়াল ইকোনমি যেটা, সেটা সবসময় রিয়েল ইকোনমির উপরে বৈশা থাকে। তেলের ড্রাম, তেলের ব্যারেল, এটা হইতেছে রিয়েল ইকোনমি। আর রিয়েল ইকোনমির নিচে থাকে জিনিসপত্র, দ্রব্য, পণ্য, ফিজিক্স, কেমিস্ট্রি, মলিকুল। আমাদের মোবাইলের অ্যাপ আমাদের খাওয়ায় না, আমাদের অ্যালগোরিদম আমাদের সার বানায় না, আমাদের ভ্যালুয়েশন রাজ চালায় না। আপনার টাকা গম ফলায় না, ধান ফলায় না, ডাইল ফলায় না, সবজি ফলায় না। যুদ্ধ যখন আপনার হিসাবের খাতায় লাগে, মার্কেট সেটাকে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু যুদ্ধ যখন মলিকুলে লাগে, একটা বস্তুগত পণ্যে লাগে, আপনার সাপ্লাই চেনে লাগে, তখন মার্কেট হাঁটু গাইরা বসে। এই কারণে আমি বলি, আর্থিক অর্থনীতি শেষ পর্যন্ত সবসময় হার মানে বাস্তব সরবরাহ শৃঙ্খলার কাছে, সাপ্লাই চেনের কাছে। ওয়াল স্ট্রিট এক জিনিস, জীবন আর এক জিনিস। আর সভ্যতা দাঁড়ায় থাকে হিসাবের খাতায় না। সভ্যতা ওয়াল স্ট্রিটে দাঁড়ায় থাকে না, ব্লুমবার্গের টার্মিনালে থাকে না, থাকে ব্যারেলের উপরে, তেলের ব্যারেলের উপরে, ফার্টিলাইজারের উপরে, শিপিং লেনের উপরে, খাদ্য শৃঙ্খলের উপরে। সাম্রাজ্য শুধু ক্ষেপণাস্ত্রে আঘাতে পারে না, সাম্রাজ্য ভাঙতে শুরু করে তখন যখন তার নাগরিকেরা আর বাইচে থাকার খরচা বহন করতে পারে না। মিসাইল রাষ্ট্রকে কাঁপায়, কিন্তু জ্বালানি, খাদ্য আর জীবিকার ভিত ভাঙলে তার রাষ্ট্রকে ভেতর থেকে ফাঁপা কইরা দেয়। আর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পতনগুলো অনেক সময় সেইখানেই শুরু হয়। এই যুদ্ধ যদি ট্রাম্প না থামায়, তাহলে আগামী 1 মাসের মধ্যে কি হবে আমি কইয়া দিতে পারি। আপনারা হিসাব মিলাই নেন। আগামী 1 মাসের মধ্যে আমাদের কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাবে। কারণ বিদ্যুতের অভাব, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই। মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসতে থাকবে প্রবাসী শ্রমিকেরা। যারা আটকা পড়ছে তারা আর যাইতে পারবে না, চাকরি হারাবে। আমাদের মানুষকে আমরা আর পাঠাইতে পারবো না বিদেশে। রেমিটেন্সে আসবে খরা, ধৈসা পড়বে রেমিটেন্স। গার্মেন্টসে অর্ডার আসবে না। লোডশেডিং নিত্যদিনের ঘটনা হবে, সারের সংকট হবে, চিকিৎসার খরচা বেড়ে যাবে। সরকার টাকা ছাপাবে এই সংকট মোকাবেলায়। খাবার সহ জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যাবে। সব একসাথে হবে না, কিন্তু ধীরে ধীরে হবে। যদি ট্রাম্প যুদ্ধ না থামায়, যুদ্ধ থেমে গেলে অন্য জিনিস, সেটা সবাই রিকভার করবে। কিন্তু যুদ্ধ থামার লক্ষণ খুব কম। এই সময় যদি বিএনপি রেজিম একটা জাতীয় ঐক্য নিয়ে কাজ না করে, ক্ষমতা টিকাইতে পারবে না, দেশকেও বাঁচাইতে পারবে না, দেশের মানুষকেও বাঁচাইতে পারবে না। এর মধ্যে ফ্যাসি বিরোধী আন্দোলনের শক্তির সাথে দূরত্ব বাড়াইছে বিএনপি। এই অনাগত সংকটকে মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নাই, সামর্থ্য নাই, হেডম নাই, ও ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই। বাংলাদেশের সব বেস্ট ব্রেনকে এক জায়গায় করলেও এই সংকট মোকাবেলা খুব কঠিন হবে। তারপরেও বিএনপির জন্য একটাই রাস্তা খোলা আছে, একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা। যদিও এই জাতীয় ঐক্যের পূর্ব শর্ত হবে বিএনপিকে ইন্ডিয়া আর আমেরিকার হাত ছাড়তে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার মানচিত্র বদলায় যাবে এই যুদ্ধ যদি ট্রাম্প না থামায়। রাশিয়া ইউক্রেন দখল করে নেবে, চায়না তাইওয়ান দখল করে নেবে, অরুণাচল রাখবে কিনা আল্লাহ জানে, ইসরায়েল থাকবে না, কাশ্মীর স্বাধীন হয়ে যাবে, প্যালেস্টাইন স্বাধীন হবে, সারা দুনিয়ায় আমেরিকার আধিপত্য ধ্বংস হবে যদি ট্রাম্প যুদ্ধ না থামায়। ওইটা হবে আর এক নতুন দুনিয়া। ওই অনাগত দুনিয়ায় আমাদের আসল বন্ধু। ওই অনাগত দুনিয়ার সাথে যাদের বোঝাপড়া আছে, ওই অনাগত দুনিয়া যাদের বন্ধু, তারাই আগামীর বাংলাদেশের নেতা হবে। তারাই এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় বাংলাদেশের এই টলমল জাহাজকে তীরে ফেরাইতে পারবে। দেশবাসীকে আশ্বস্ত করতেছে, বিপদ আমরা কাটাইতে পারবো যদি আমরা একসাথে থাকি, ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা জাতীয় ঐক্য তৈরি করতে পারি, তাহলে এই বিপদ কাটবে, নয়তো কাটবে না। আসেন
আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করি। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি আবারও একসাথে হয়ে দেশকে বাঁচানোর কাজে আগায় আসি। ইনকিলাব জিন্দাবাদ।